আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় রংপুরে 2 পুলিশ কর্মকর্তার ফাঁসি, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা, পরিবারের অসন্তোষ। সংরক্ষিত নারী আসনে ছাত্রদলের পরিচ্ছন্ন ভাবমূর্তির সাবেক নেত্রীদের প্রাধান্য দেবে বিএনপি। মনোনয়ন চূড়ান্তে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। দেশ জুড়ে বেড়েই চলেছে হামের সংক্রমণ ও মৃত্যু। 5 জেলায় উপসর্গ নিয়ে আজও মারা গেল 10 শিশু। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান। পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়া গেলেও যুগ্ম সচিবের দাবি, আগামী 2 মাসে পেট্রোল অক্টেনের সংকট হবে না। সপ্তাহে 3 দিন স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলো ট্রাইব্যুনালে। আবু সাইদকে হত্যার দায়ে রংপুরে 2 পুলিশ কর্মকর্তাকে ফাঁসি এবং 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আবু সাইদকে হত্যার নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। এছাড়া বাকিদের দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। মৃত্যুদণ্ডের রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন পুলিশ কর্মকর্তা আমির হোসেন। বৃহস্পতিবার আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। শুরুতেই বিচারক পর্যবেক্ষণ দেন, তার সামনে মানুষ আছে সেটা ভেবেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাইদ, কিন্তু ভাবেননি সামনে দাঁড়িয়ে আছে অমানুষ। বেলা 12টার পর এজলাসে 6 আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ক্ষিপ্ত রায়ে আবু সাইদকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। গুলি ছুড়ে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়। এছাড়া যাবজ্জীবন সাজা দেয়া হয় রংপুর পুলিশের সাবেক 3 কর্মকর্তা আরিফুজ্জামান, রবিউল ইসলাম নয়ন ও বিভূতিভূষণ রায়কে। তবে আবু সাইদকে হত্যায় নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের দায়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। বাকি 20 আসামিকে 3 থেকে 5 বছরের মেয়াদে সাজা দেওয়া হয়। প্রত্যেক আসামির অপরাধ বিবেচনায় সাজা দেওয়া হয়েছে দাবি প্রসিকিউশনের। প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং অতীত আন্দোলনে ভূমিকাকে গুরুত্ব দিতে চায় বিএনপি। অনুসরণ করা হবে এক পরিবার এক প্রার্থী নীতিও। তবে ত্যাগের কথা বিবেচনা করে এক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। দলটির নীতি নির্ধারকরা আরও জানিয়েছেন, নারী আসনে প্রাধান্য পাবেন ছাত্রদলের নেতৃত্ব দেয়া নেত্রীরাও। আর সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। এনসিপি একটি আসনে তাদের একজন নারী নেত্রীকে মনোনয়ন দিতে পারবে। সরাসরি নির্বাচিত না হলেও বিল পাস, আইন প্রণয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংরক্ষিত আসনের। আরপি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে এবার সরকারি দল বিএনপির নেতৃত্বাধীন জোট পাচ্ছে 36টি আসন, আর 13টি পাবে জামায়াত জোট, 1টি পাবেন স্বতন্ত্রভাবে নির্বাচিতরা। অঙ্কুশ বিজয়ের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন বিএনপির নেত্রীরা। এর মধ্যেই জমা পড়েছে কয়েকশো নারী নেত্রীর জীবন বৃত্তান্ত। এত নারী নেত্রীর মধ্যে কারা পেতে পারেন মনোনয়ন? এক্ষেত্রে দল বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিচ্ছে বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। সপ্তাহখানেকের মধ্যে সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে পারে বিএনপি। নেতারা বলছেন, সুপারিশ নয়, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ সহ নানা দিক বিবেচনায় নিচ্ছেন তারা। সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে কাজ করছে জামায়াত। শরিক দল এনসিপিকেও দেয়া হবে একটি নারী আসন। স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন বিএনপির 6 জন বিদ্রোহী। তাদের প্রাপ্ত একটি আসনে একজনকে মনোনয়ন দিবেন তারা। 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। আসনটিতে মোট ভোট কেন্দ্র। এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে 4 শিশুর। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা আতঙ্কিত। চিকিৎসকরা বলছেন, হামের ভ্যাকসিন না দেয়া, ঠিকমতো চিকিৎসা না নেওয়া সহ বিভিন্ন কারণে বাড়ছে মৃতের সংখ্যা। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তারা।
বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। কোথাও কোথাও জায়গা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে, এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। এদিকে পঞ্চম দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেয়া হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ শামীম নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেরিবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের 9 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও পরিবার জানায়, গতকাল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান শামীম। তাকে কিছু লোক ডেকে বেরিবাদ এলাকায় নিয়ে যায়। এরপর পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় তাকে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ভোলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে 10 জন আহত হয়েছেন। সকালে বোরহানউদ্দিন উপজেলার কেরামতগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে জ্বালানি তেলের সংকটের প্রভাব। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, বাড়ছে যানজট। দীর্ঘ সময় অপেক্ষার বসে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের। অথচ সচিবালয়ের এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব জানান, আগামী 2 মাসে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না। রাজধানীর উত্তরার একটি পেট্রোল পাম্প এটি। আগের রাতে সিরিয়ালের টোকেন দেয়া নিয়ে এই বাকবিতণ্ডা। কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন, এই টোকেন পাম্পের কেউ দেয়নি। পাম্পগুলোতে এক বেলাও ঠিকঠাক মতো তেল মিলে না। বেশিরভাগ সময়ই তেল নেই, নোটিশ ঝুলিয়ে বন্ধ থাকে ফিলিং স্টেশনগুলো। দীর্ঘ অপেক্ষায় গ্রাহকদের ওঠে নাভিশ্বাস। এদিকে দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে ব্রিফিং করেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তার আশ্বাস, আগামী 2 মাস অন্তত পেট্রোল ও অকটেনের সংকট হবে না। জ্বালানির মজুদ নিয়ে মনির হোসেন জানান, 1,43,143 টন ডিজেল, 9,569 মেট্রিক টন অকটেন এবং 16,112 মেট্রিক টন পেট্রোল মজুদ রয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এর মধ্যে যেসব স্কুলের সক্ষমতা আছে তারা এটা অনুসরণ করবে। সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ বাস্তবতায় জ্বালানি সাশ্রয় ও রাজধানীর যানজট কমাতে পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। এই উদ্যোগের আওতায় সপ্তাহের শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাসা থেকে অনলাইনে অংশ নেবে ক্লাসে। প্রাথমিকভাবে বেশি